নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং ফাইনালি আমরা জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্ট করছি এবং হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি অ্যাট পার হয়ে যাব। আমরা আজকে 1 অ্যান্ড 2 জুলাই 2024 স্টার্ট করতে চলেছি। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। সকলকে গুড মর্নিং, আ ভেরি গুড মর্নিং টু অল। সুপ্রভাত সকলকে। আশা করছি তোমরা সকাল সকাল উঠে পড়ো। অ্যাটলিস্ট আমার ক্লাসটা করার অভ্যাসটা হয়তো তোমাদের কিছুটা হলেও চলে গেছে। আই উইল ট্রাই যাতে তোমাদের অভ্যাসটা আমি অ্যাটলিস্ট বজায় রাখতে পারি। তো লেটস স্টার্ট দ্য ক্লাস 1 অ্যান্ড 2 জুলাই 2024। তার আগে জাস্ট একটা জিনিস শেয়ার করে দেওয়া, জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনার অ্যান্ড উইথ স্ট্যাটিক জিকে, যেটা আমি প্রত্যেক মাসে শেয়ার করি, সেটা অলরেডি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়ে গেছে। তো তোমরা কাইন্ডলি একটু দেখে নিও, ঠিক আছে? চলো নেক্সট, ফার্স্ট কোয়েশ্চেন। Where has the first advanced AI বা artificial intelligence system for detecting forest fires been launched? তাহলে কোথায় advanced system for detecting forest fire, advanced AI system for detecting forest fire recently launch করা হয়েছে? সেটা যেখানে লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভ। পেঞ্চ টাইগার রিজার্ভ যেটা কিনা মহারাষ্ট্রতে অবস্থিত, সেখানে কিন্তু সিগনিফিকেন্ট স্টেপ নেওয়া হয়েছে ফ্রম দ্য টাইগার রিজার্ভ অথরিটি অ্যাজ ওয়েল অ্যাজ মহারাষ্ট্র গভর্নমেন্ট, যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আরো ভালোভাবে যাতে হয় সেই কারণে অ্যাডভান্স এআই সিস্টেম কিন্তু সেখানে লঞ্চ করা হয়েছে। এর প্রধান কাজ হবে যে ফরেস্ট যে ফায়ার হয় সেটাকে যাতে ডিটেক্ট করা। এই যে অ্যাডভান্স এআই সিস্টেম, সেটাতে হাইটেক ক্যামেরা থাকবে, স্যাটেলাইট ইন্টিগ্রেশন থাকবে, ওয়েদার ডেটা প্রেডিকশন থাকবে, ফাস্টার অ্যান্ড মোর অ্যাকিউরেট অ্যালার্ট থাকবে, আর 24/7 নাইট ভিশন ক্যাপাবিলিটি থাকবে। হাইটেক ক্যামেরা মানে 15 কিলোমিটার ভিজুয়াল রেঞ্জ থাকবে। 15 কিলোমিটারের মধ্যে যদি কোনো ফায়ার ইনসিডেন্ট, আগুন ধরার ঘটনা ঘটে, এটা ক্যাপচার করতে পারবে। স্যাটেলাইট ইমেজিংকে থেকে দেখা যাবে, ওয়েদার ডেটা ক্যাপচার করতে পারবে, এবং সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে ইট ক্যান ডিটেক্ট বিটুইন স্মোক অ্যান্ড ফায়ার। শুধু স্মোক হয়েছে না, স্মোকের সাথে ফায়ার আছে, এই এআই সিস্টেমটা কিন্তু সেটাও ডিটেক্ট করতে সক্ষম, ঠিক আছে? এর ফলে কি হবে, যে যদি জঙ্গলে কোনো ফায়ার ইনসিডেন্ট ঘটে, আগুন লেগে যায়, তাহলে এটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিটেক্ট করা যাবে, এবং অবশ্যই ডিটেক্ট করে ফেললে কিন্তু আমাদের প্রিভেনশনের প্রসেসটাও অনেক ফাস্টার হয়, ফলে কম ক্ষতি হয়। নেক্সট, এবার আমরা একটু দেখে নিচ্ছি, আমাদের যেহেতু সামনেই তোমাদের মেন এক্সামিনেশন, তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে একটু মানে বেশি বেশি করে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে একটু বেশি চর্চা করতে হবে। সেই উদ্দেশ্যেই কিছু ইম্পর্টেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আমি এখানে তোমাদের জন্য এনেছি। প্রথমটা দেখে নি, ওয়ার্ল্ডের ফার্স্ট এআই পাওয়ার্ড অ্যান্টি ড্রোন সিস্টেম, যেটা ভারতবর্ষে লঞ্চ হয়েছিল, তার নাম হচ্ছে ইন্দ্রজাল। জাস্ট একটু তোমরা দেখে নাও, কারণ এর পিডিএফ তোমাদের কাছে চলে যাবে। সেকেন্ডটা জেনে নি, হু লঞ্চড এআই বেসড ওরান এয়ারক্রাফট টু কালেক্ট ইন্টেলিজেন্স, এটা হচ্ছে ইসরায়েল লঞ্চ করেছে। থার্ডটা দেখে নি, ইন্ডিয়ার প্রথম এআই স্কুল, এটা আশা করি তোমাদের সবার জানা আছে, তিরুবনন্তপুরম, ঠিক আছে? শান্তিগিরি বিদ্যা ভবন নামে ভারতের প্রথম এআই স্কুল কিন্তু লঞ্চ হয়েছে ইন তিরুবনন্তপুরম, কেরালা। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এমপি লঞ্চেস এআই চ্যাটবোট, তার নাম কি? মধ্যপ্রদেশের তরফ থেকে যে এআই চ্যাটবোট লঞ্চ করা হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে জাস্ট আস্ক। সেকেন্ড চলে যাচ্ছি, উইচ স্টেট লঞ্চড এআই বেসড নিউজ অ্যাঙ্কার লিসা? কোন রাজ্য থেকে এআই বেসড নিউজ অ্যাঙ্কার লঞ্চ করা হয়েছে যার নাম লিসা? সেটা হচ্ছে ওড়িশাতে। ইলন মাস্ক লঞ্চড এআই বেসড স্টার্টআপ, তার নাম কি? XAI. Which union territory has launched India's first tele-manos chatbot? সেটা যে ইউনিয়ন টেরিটরি সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি নেমড ইন্ডিয়া among countries with highest AI investment, মানে যে ভারত পৃথিবীতে যে সমস্ত দেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিল্ডে বেশি বেশি করে তাদের
অ্যামাউন্ট ইনভেস্ট করছে তার মধ্যে ওয়ান অফ দ্য নেশন হচ্ছে ইন্ডিয়া। হু লঞ্চ এআই চ্যাটবট যুগলবন্দি ফর রুরাল ইন্ডিয়া? কে লঞ্চ করেছে? মাইক্রোসফট লঞ্চ করেছে। এআই গডফাদার হিসেবে কে পরিচিত? জফরে হিন্টন এআই গডফাদার হিসেবে পরিচিত। প্রথম সামিট অন এআই সিকিউরিটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটা ইউকে তে অনুষ্ঠিত হয়েছিল। Which AI translated Prime Minister Modi's speeches into Tamil? প্রাইম মিনিস্টার মোদি যখন হিন্দিতে ভাষণ দেন সেটাতে কোন এআই সিস্টেম সেই ভাষণটিকে তামিলে ট্রান্সলেট করে? উত্তর হচ্ছে ভাসিনি এআই, ইম্পর্টেন্ট ওয়ান। SC also launched, SC মানে সুপ্রিম কোর্ট, also launched AI based regional language translation tool যার নাম সুহাস। ওলা লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট এআই মডেল যার নাম হচ্ছে কৃত্রিম। ওয়ার্ল্ডস ফার্স্ট এআই রোবট যে কিনা একটি কোম্পানির সিইও হয়েছে, হোয়াট ইজ দ্য নেম? মিকা। ইন্ডিয়ার ফার্স্ট এআই সিটি কোথায় তৈরি হবে? লখনউতে। Where was the country's first AI and robotic park, art park, launched? ব্যাঙ্গালোরে। ভারতের প্রথম এআই টিচার নাম কি? আইরিস। মাইক্রোসফট ইজ বিল্ডিং এআই সুপার কম্পিউটার যার নাম হচ্ছে স্টারগেট, সেটা কার ইন কোলাবোরেশন উইথ ওপেন এআই? নাম কি? স্টারগেট। নেক্সট, which state signed agreement with World Economic Forum to set up AI center? Karnataka. India wins 9th government award for AI powered road safety at World Government Summit কোথায়? in Dubai. ইন্ডিয়ার প্রথম এআই ফিল্ম তার নাম কি? ইরা। By what name did WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লঞ্চ ইটস ফার্স্ট এআই পাওয়ার্ড ডিজিটাল হেলথ প্রমোটার? কি নামে? প্রমোটারের নাম কি পড়েছি আমরা? সারা। ইন্ডিয়ার প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাম কি? দেবিকা। ওয়ার্ল্ডের প্রথম এআই স্পোকসপারসন লঞ্চড, কি নাম তার? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইউক্রেন লঞ্চ করেছে, নাম কি? ভিক্টোরিয়া সি। নেক্সট কোয়েশ্চনে চলে আসছি। When was International Day of Parliamentarism celebrated in 2024? প্রত্যেক বছর 30শে জুন আমরা এই দিনটা অবজার্ভ করি এবং এই অবজারভেন্সের প্রধান কারণ হচ্ছে টু celebrate the contribution of the parliamentarians to serving as the foundation of democracy. এই দিনটা মার্ক করে এস্টাবলিশমেন্ট অফ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, যেটা কিনা প্রথম মাল্টিল্যাটারাল পলিটিক্যাল অর্গানাইজেশন ওয়ার্ল্ড লেভেলে, যেটা ফ্রান্সের প্যারিসে 1889 সালে এর গঠন হয়েছিল 30শে জুন। সেই কারণে 30শে জুন দিনটাকে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ডে অফ পার্লামেন্টারিজম হিসেবে অবজার্ভ করে থাকি। The world first country to announce livestock emission carbon tax. প্রথম দেশ, প্রথম কোন দেশ লাইভস্টক থেকে যে এমিশন হয় বিশেষ করে গ্রিন হাউস গ্যাসেস ইন এনভায়রনমেন্ট তার উপর ট্যাক্স চালু করলো? লাইভস্টক মানে হচ্ছে গরু, ছাগল, ভেড়া, যেগুলো আমরা বাড়িতে পোষা হয় এবং সেটাকে কমার্শিয়ালি ইউজ করা হয়। তো সেটা যে দেশটি করলো সেটি হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক প্ল্যানস টু ইমপ্লিমেন্ট আ ট্যাক্স অন লাইভস্টক ফার্মার্স স্টার্টিং ইন 2023। এটা অ্যাকচুয়ালি সরি একটু ভুল, আমার টেন্সটা ভুলে গেছে। ডেনমার্ক প্ল্যান করেছে এরকম একটা ট্যাক্স তারা লাগু করবে, যেটা কিনা শুরু হবে 2030 থেকে, মেকিং ইট দ্য ফার্স্ট নেশন টু ডু সো। পৃথিবীর মধ্যে প্রথম দেশ যারা কিনা লাইভস্টক এমিশনের উপর কার্বন ট্যাক্স লাগু করতে চলেছে। এই ইনিশিয়েটিভটার প্রধান উদ্দেশ্য অলরেডি যেটা বলেছি তোমাদেরকে, যে ইট টার্গেটস মিথেন এমিশন ফ্রম কাউ, শিপ, পিগস। বাড়িতে যারা কমার্শিয়াল বেসিসে গরু, ভেড়া, শুকর পোষে তাদের থেকে যে মিথেন এমিশন হয়, যেটা কিনা ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটার ফর গ্লোবাল ওয়ার্মিং, সেই এমিশনটাকে বন্ধ করার জন্য, কন্ট্রোল করার জন্যই কিন্তু এই স্টেপটা ডেনমার্ক থেকে নেওয়ার।
এবং মনে করা হচ্ছে যে যদি 2030 থেকে এই কার্বন ট্যাক্সকে লাগু করা যায় তাহলে 1990 সালে ডেনমার্কের যে লেভেল অফ কার্বন ছিল সেটা 2030-এর মধ্যে প্রায় 70% কিন্তু রিডাকশন হবে, ঠিক আছে। একটা ছোট আমার কোয়েরি আছে কোয়েশ্চেনটা নিয়ে, আমি একটু ভেরিফাই করে বলবো, হঠাৎ করে আমার মনে পড়ে গেল জিনিসটা। এই ইয়ারটা কত ছিল এটাকে আমাকে একটু ভেরিফাই করতে হবে, কারণ এটাও 2030, এটাও 2030, আমি একটু কনফিউজড হয়ে গেলাম দেখে, ওই জন্য একটু সরে গিয়ে দেখছিলাম। এটা আমি কনফার্ম করে কালকে তোমাদের এই কোয়েশ্চেনটা আরেকবার আলোচনা করে দেবো ইন মাই নেক্সট ক্লাস, ঠিক আছে। আমি নিজেও শিওর নই, ভুল বলে লাভ নেই তোমাদেরকে, সো আমি নিজেও শিওর নই, আমার মনে হচ্ছে এই ইয়ারটা বা এই ইয়ারটাই দুটোর মধ্যে কোনো একটা চেঞ্জ হবে, কোনটা চেঞ্জ হবে আমার মনে নেই, একটু আমি মনে করে তোমাদেরকে বলবো, ঠিক আছে। যদি অবশ্যই তোমরা জানো তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের কমেন্টের উপর বেস করে কালকে আমি এটাকে রিভাইজ করে দেবো। ডেনমার্ক যদি বলি, নর্দার্ন ইউরোপিয়ান কান্ট্রি, আজকে ম্যাপ দিতে পারিনি, ভুলে গেছি। ক্যাপিটাল হচ্ছে কোপেনহেগেন, গভর্নমেন্ট হচ্ছে ইউনিটারি পার্লামেন্টারি কনস্টিটিউশনাল মোনার্কি, লেজিসলেচার ফকেটিং, ইম্পর্টেন্ট জিনিস এটা দেয় পরীক্ষায়, যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট লেজিসলেচার অফ ডেনমার্ক, তো ফকেটিংটা মনে রেখো। পিএম হচ্ছে মেটে ফ্রেডেরিকসন, কারেন্সি হচ্ছে ড্যানিশ ক্রোন। নেক্সট, সরি দিয়েছি, ডেনমার্কের অবস্থান হচ্ছে, দিস ইজ ডেনমার্ক, ইউরোপের এই পোর্শনটাতে কিন্তু ডেনমার্ক অবস্থিত। Who has been appointed as the head of the European Union? ঠিক আছে, আগের দিন আমরা ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপিয়ান কাউন্সিলের কে হেড হয়েছে সেটা পড়েছিলাম, আজকে বলছি ইউরোপিয়ান ইউনিয়নের ইটসেলফ হেড হিসেবে কে অ্যাপয়েন্টেড হলেন, উর্সুলা ভ্যান ডার লেন, ঠিক আছে। ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপের 27টা মেম্বার নিয়ে গঠিত একটি বেসিক্যালি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক একটা ইউনিয়ন। ক্যাপিটাল ব্রাসেলস, এটাই খুব বেশি জিজ্ঞেস করা হয়। কারেন্সি ইউরো, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 24টা, কিন্তু মেন হচ্ছে ইংলিশ, ফ্রেঞ্চ অ্যান্ড জার্মানি। প্রেসিডেন্ট হচ্ছে বর্তমানে আছেন রবার্টো মেটসোলা, ঠিক আছে। আর ইউরোপিয়ান ইউনিয়ন এটা কেম ইনটু এক্সিস্টেন্স থ্রু দি ম্যাস্ট্রিক্ট ট্রিটি, ঠিক আছে। ম্যাস্ট্রিক্ট ট্রিটি যেটা 1 নভেম্বর 1993-তে লাগু হয়েছিল, তার উপর বেস করে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকে গঠন করা হয়েছিল। Which ministry has launched Yashaswini initiative? Just one liner হিসেবে মনে রেখো, মিনিস্ট্রি অফ এমএসএমই। আমরা জানি রিসেন্ট যে ক্যাবিনেট ফরমেশন হয়েছে সেখানে এমএসএমই মিনিস্টার যিনি আছেন তিনি হচ্ছেন জিতান রাম মাঝি। উনি রিসেন্টলি দুটো ইনিশিয়েটিভ লঞ্চ করেছেন মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসের যে ট্রেড সেটাকে বাড়ানোর জন্য ইন্টারন্যাশনাল এমএসএমই ডেতে। তো তার উপর বেস করে একটা করেছে এমএসএমই ট্রেড এনাবেলড অ্যান্ড মার্কেটিং ইনিশিয়েটিভ, যেটাকে টিম বলে শর্টে বলা হচ্ছে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে ছোট যে বিজনেস যারা আছে পার্টিসিপেট করে অনলাইনে, তাদেরকে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মের আন্ডারে আনা। আর সেকেন্ড ইনিশিয়েটিভটার নাম হচ্ছে যশস্বিনী, এটা বেসিক্যালি একটি মাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টু সাপোর্ট informal women led business by giving more access to capital and more trade opportunities with large corporation to formalize them. তাহলে বেসিক্যালি যশস্বিনী যে সমস্ত মহিলারা মেনলি এমএসএমই সেক্টরের ছোট ছোট বিজনেসের সাথে যুক্ত, তাদেরকে আরো তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর ক্যাম্পেইন, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের যে বিজনেসটা সেটা ইনফর্মাল যে বিজনেসটা সেটাকে সাপোর্ট করা, সেটা হচ্ছে যশস্বিনী মেন উদ্দেশ্য। তো দুটো ইনিশিয়েটিভ, জাস্ট এটা ইটস নট আ দ্যাট মাচ অফ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বাট স্টিল আমরা এটাকে একটু খেয়াল রাখবো যেহেতু নামটা একটু আনকমন। নেক্সট, ওয়েন ইজ ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ডে? প্রত্যেক বছর 30শে জুন ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ডে 2024 অবজার্ভ করা হয়ে থাকে।
এটা একটা গ্লোবাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এটা অবজারভেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে টু রেজ পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যাস্টেরয়েড ইম্প্যাক্টস hazard and inform the public about the worldwide crisis communication action for credible near earth object threats. মেইনলি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, কারণ অ্যাস্টেরয়েড যখন আসে অনেক ড্যামেজ করে, ক্ষতি করে যদি সেটা পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়ে। সেই কারণে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জানানোই হচ্ছে এই দিনটা উদ্দেশ্য প্রধান সেলিব্রেট বা অবজার্ভ করার। 2007 সালে আমরা প্রথমবার এই দিনটাকে অবজার্ভ করেছিলাম। Which Indian cricketers have retired from T20 international? আমরা অলরেডি এটা আমরা জানি, কারণ আমরা যেমন ভাবে খুশি হয়েছিলাম ইন্টারন্যাশনাল T20 ওয়ার্ল্ড কাপ যখন ইন্ডিয়ান টিম জিতলো, যতটা খুশি হয়েছিলাম ততটাই কিন্তু আমরা মর্মাহত হয়েছিলাম এই খবরটা দেখে। কারণ অন দ্য ভেরি দ্যাট ডে বিরাট কোহলি কিন্তু সেদিনই ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি রিটায়ারমেন্ট প্ল্যান করছেন ফ্রম T20 ইন্টারন্যাশনাল লেভেলে উনি আর কোনো T20 ম্যাচ খেলবেন না। তারপরেই প্রেস কনফারেন্সে ঘোষণা করেছেন রোহিত শর্মা এবং তারপরে রবীন্দ্র জাদেজা। তো এই তিনজন যে ট্রায়ো আমরা দেখতে পেয়েছি, একসময় এরকম একটা ট্রায় ছিল ঠিক এরকমই, সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি অ্যান্ড সেহবাগ, বীরেন্দ্র সেহবাগ। তো তাদের আমরা ধীরে 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 তাদের একসময় দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছিলাম, তারা চলে গেলেন। আর একটা জেনারেশন, তাদের নেক্সট জেনারেশন, তারাও চলে যাচ্ছে। তো এবার নতুন টিম, বেসিক্যালি আমরা এখন পুরো একটা নতুন, মানে আমাদের যে মানুষগুলোকে নিয়ে আমরা চিয়ার আপ করতাম, যারা আমাদের আইকন ছিল, হয়তো T20 থেকে আমরা দেখছি, এখন আমরা এনাদেরকে 50 ফরম্যাটে আর টেস্ট ক্রিকেটে দেখতে পাবো। কিন্তু মানে বেসিক্যালি ইট শোজ যে আমাদের বয়স হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট, হাউ মাচ ডিড ইন্ডিয়া কন্ট্রিবিউট টু প্রমোট হিন্দি ইন দ্য ইউনাইটেড নেশন? ইউনাইটেড নেশনে হিন্দিকে প্রমোট করার জন্য ভারতবর্ষের তরফ থেকে 1.16 মিলিয়ন ইউএস ডলার কিন্তু কন্ট্রিবিউট করা হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ম্যাসিভ কন্ট্রিবিউশন করেছে টু দ্য হিন্দি অ্যাট ইউএন প্রজেক্ট টু এক্সপ্যান্ড দ্য ইউজ অফ হিন্দি ইন দ্য ইউনাইটেড নেশন. It was aimed at increasing the United Nations outreach in Hindi language as well as spreading greater awareness among millions of Hindi speaking people about the global issues. Amount টা মনে রেখো, যেহেতু পার্টিকুলারলি অ্যামাউন্টটা মনে রাখবে যে কত টাকা ইন্ডিয়া খরচা করছে, এবং অবশ্যই মনে রাখতে হবে যে কোন প্রজেক্টের জন্য খরচা করছে। হিন্দি at United Nation is the name of the project. As per the recent World Bank report, India received remittances in what amount in 2023? 2000 রেমিটেন্স মানে আমি তোমাদের আগেও বলেছি, রেমিটেন্স মানে হচ্ছে ইনকাম ফ্রম সাচ পারসন, মানে আমি ইংলিশে বলছি, বুঝিয়ে বলছি। ইনকাম হচ্ছে এমন ইনকাম, রেমিটেন্স হচ্ছে এমন ইনকাম, ধরো এখানকার ভারতীয়, কিন্তু সে ভারতে কোনো কাজের সাথে যুক্ত না, সে কর্মসূত্রে অন্য দেশে গিয়ে কাজ করছেন এবং সেখান থেকে একটা ইনকাম হচ্ছে। সেই ইনকামের কিছুটা পোর্শন তিনি নিজের জন্য খরচা করছেন এবং বাকিটা পোর্শন তিনি তার ভারতে তার যে ফ্যামিলি আছে সেখানে পাঠিয়ে দিচ্ছেন। তো ভারত প্রবাসে থাকা ব্যক্তিদের থেকে যে ইনকামটা রিসিভ করছে সেটাকে রেমিটেন্স বলা হয়। তো এই রেমিটেন্সের নিরিখে ভারতবর্ষ 2023-এ টোটাল প্রায় ইউএস ডলার 120 বিলিয়ন রেমিটেন্স কিন্তু রিসিভ করেছে ইন কমপ্লিট 2023। ওয়ার্ল্ড ব্যাংকের রিসেন্ট একটা রিপোর্ট, যার টাইটেল হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ 40 জুন 2024, এখানে দেখা গেছে যে রেমিটেন্সেস 2023 যতটা ছিল তার থেকে মনে করা হচ্ছে যে 2024-এ আরো বাড়বে। ইন্ডিয়ার রেমিটেন্স 2023 থেকে প্রায় 7.5% বেড়েছে। মানে বেসিক্যালি এই রিপোর্টটা হচ্ছে 2024-এর, কিন্তু ইট শোজ দ্য অ্যামাউন্ট অফ রেমিটেন্স অফ 2023। এর প্রধান উদ্দেশ্য হিসেবে দেখা গেছে, মনে করা হচ্ছে যে লোয়ার ইনফ্লেশন, আর সেকেন্ড হচ্ছে স্ট্রং লেবার মার্কেট ইন ইউএসএ এন্ড ইউরোপ। স্ট্রং লেবার মার্কেট হওয়ার ফলে প্রচুর 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 ভারতীয়রা কিন্তু ইউরোপ বা ইউএস এর বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছেন, ইনকাম করছেন এবং সেই ইনকামের একটা ভালো পোর্শন ভারতে পাঠিয়ে দিচ্ছেন। এর ফলে কিন্তু ভারতের রেমিটেন্স বাড়ছে।
ইউএসএ ইজ ইন্ডিয়াস লার্জেস্ট সোর্স। যদি দেখি যে রেমিটেন্সের নিরিখে ভারতবর্ষের সব থেকে বড় সোর্স হচ্ছে ইউএসএ, আর তারপরে আছে ইউএই। ঠিক আছে, নেক্সট, হু বিকেম দি নিউ চেয়ারম্যান অফ সিবিডিটি? অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? তিনি হচ্ছেন রবি আগরওয়াল, 1988 ব্যাচের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার। উনি কিন্তু রিসেন্টলি নিতিন গুপ্তা, যিনি কিনা 30শে জুন যার টেনিওর এন্ড হয়েছে, তাকে রিপ্লেস করে সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর কিন্তু নতুন চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, it is the authority vested with the responsibility of the administration of laws related to direct tax, মানে income tax is a direct tax আমরা জানি। স্ট্যাটিউটারি বডি সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ অ্যাক্ট 1963 মাধ্যমে 1964 কিন্তু সিবিডিটির গঠন। এটা ডিপার্টমেন্ট অফ রেভিনিউ আন্ডার ফিনান্স মিনিস্ট্রির দ্বারা অ্যাডমিনিস্টার্ড হয়। কারেন্ট চেয়ারম্যান রবি আগরওয়াল এবং ফার্স্ট চেয়ারপারসন যিনি ছিলেন সিবিডিটির, তিনি হচ্ছেন যমুনা প্রসাদ সিং। এই আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট করলাম, রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট করলাম, সেই নিরিখে আরো কিছু রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা একটু দেখে নেব। এখানে কিছু আছে, যেমন রবীন্দ্র ত্যাগী, সিএমডি অফ পাওয়ার গ্রিড কর্পোরেশন। নাদিয়া কেলভিন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের নতুন প্রেসিডেন্ট। শশী সিং, প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। পি সন্তোষ, ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির এমডি। রশ্মি শুক্লা, ফার্স্ট ওমেন ডিজিপি অফ মহারাষ্ট্র। বিকাশ শীল, এডিবি এক্সিকিউটিভ ডাইরেক্টর। দলজিৎ সিং চৌধুরী, এসএসবি ডিজি নতুন। সেন্থিল পান্ডিয়ান, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ইন্দ্রমণি পান্ডে, সেক্রেটারি জেনারেল অফ বিমস্টেক। Raghuram Iyer, CEO of Indian Olympic Association. Anil Kumar Lahoti, Trier Head. Nawab Salam, new President of ICJ, International Court of Justice. Sindhu Ganpati becomes the first trans woman TTE of Southern Railway. Suman Kumari, BSF এর প্রথম ফিমেল স্নাইপার। অনুরাগ আগরওয়াল, পার্লামেন্ট সিকিউরিটি চিফ। এবং এম খাঁ উইলকার, লোকপাল চেয়ারম্যান। ঠিক আছে, তো এগুলো হচ্ছে রিসেন্ট কিছু অ্যাপয়েন্টমেন্ট। Which country will host the Global India AI Summit in 2024? ভারত, বেসিক্যালি ভারতের নিউ দিল্লি গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024, যেটা কিনা অলরেডি হয়ে গেছে 3rd to 4th জুলাই, সেটাকে কিন্তু বেসিক্যালি অলরেডি এটা কি বলবো হোস্ট করে ফেলেছে ইন্ডিয়া। আমরা লেটে পড়ছি। দুদিনের এই সামিটটা ছিল। এই সামিটটা বেসিক্যালি এরকম ধরনের সামিট গুলো কি দেখায়, ভারতের পজিশন ইন এআই ফিল্ড এবং সারা বিশ্বে এআই ডেভেলপমেন্টে ভারতের অবদান, এইগুলোকেই বেসিক্যালি এই ধরনের সামিট গুলো, ওয়ার্ল্ড ক্লাস বা ওয়ার্ল্ড বেসিসের সামিট গুলো কিন্তু রিফ্লেক্ট করে। When is National Doctor Day celebrated in 2024? ন্যাশনাল ডক্টর ডে 1 জুলাই আমরা প্রত্যেক বছর অবজার্ভ করে থাকি। এই দিনটা আমরা মেনলি অবজার্ভ করি ইন দ্য মেমরি অফ ডক্টর বিধান চন্দ্র রয়, যিনি কিনা পশ্চিমবঙ্গের সেকেন্ড চিফ মিনিস্টারও ছিলেন। ইন দ্য মেমরি অফ ডক্টর বিধান চন্দ্র রায় কেন বললাম, কেন আমরা অ্যানিভার্সারি বললাম, বার্থ অ্যানিভার্সারি বললাম না? কারণ ডক্টর বিধান চন্দ্র রায় সেরকম কিছু মানুষজনের মধ্যে একজন যার জন্মদিবস এবং মৃত্যু দিবস একই দিনে। ঠিক আছে, একই দিনে। দেখো এই লাইনটা দেখো, ডক্টর বিধান চন্দ্র রায় 1 জুলাই 1882 সালে ওনার জন্ম হয়েছিল পাটনা বিহারে, এবং উনি প্রয়াত হয়েছিলেন 1962 সালের 1 জুলাই কলকাতাতে। ঠিক আছে, উনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি কিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব পালন করেছেন 1948 থেকে 1962 সাল অবধি। ওনার মেমোরিতে আমরা এই দিনটাকে বেছে নিয়েছি 1 জুলাই। এছাড়াও এই দিনটা এক্সপ্রেস করে গ্র্যাটিটিউড
টু অল দি ডক্টরস, সমস্ত ডক্টরসদের প্রতি যারা কিনা তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে টু দ্য ম্যানকাইন্ড। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রথমবার এই দিনটা প্রপোজ করেছিল এবং তার ফলে 1991 সাল থেকে এই দিনটার অবজারভেন্স শুরু হয়। এই বছরের থিম, এই বছর মানে 2024-এর থিম হিলিং হ্যান্ডস কেয়ারিং হার্টস। ডক্টর বিধানচন্দ্র রায় তো অবশ্যই একজন মানে ডাক্তারদের কথা বললেই প্রথমে যার নাম আসে তিনি ডক্টর বিধানচন্দ্র রায়। উনি কিন্তু ফাউন্ডার মেম্বার ছিলেন অফ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অ্যান্ড মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। ওনাকে ভারতের যে হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারত রত্ন সেটা ওনাকে দেওয়া হয়েছিল 1961 সালে। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে মেডিকেল ফিল্ডে প্রত্যেক বছর মেডিকেল ফিল্ডে যে হায়েস্ট অ্যাওয়ার্ড সেটা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রত্যেক বছর দেওয়া হয় টু আ ডক্টর, এবং সেই অ্যাওয়ার্ডটির নামও কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে, ডক্টর বিসি রয় ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন মেডিসিন। ঠিক আছে। What is the rank of India in the released Global AI Readiness Index? রিসেন্টলি IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তরফ থেকে কিন্তু গ্লোবাল এআই রেডিনেস ইন্ডেক্স রিলিজ করা হয়েছে এবং এই ইন্ডেক্সে টোটাল 174টা দেশকে র্যাঙ্কিং করা হয়েছে অন দ্য বেসিস অন হাউ রেডি দে আর টু ইউজ এআই। একটা দেশ তার সমস্ত ফিল্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের জন্য কতটা প্রস্তুত, সেই প্রস্তুতনেসের উপর ডিপেন্ড করে কিন্তু ইন্ডেক্সিংটা করা হয়েছে। টোটাল 174টা কান্ট্রিকে র্যাঙ্কিং দেওয়া হয়েছে এবং তার মধ্যে টপে যে দেশ আছে, 1 নম্বরে আছে সিঙ্গাপুর, সেকেন্ডে আছে ডেনমার্ক, থার্ড পজিশনে আছে ইউএসএ। ভারতবর্ষের পজিশন হচ্ছে 174টি দেশের মধ্যে 72 বা 72তম। ইম্পর্টেন্ট কিছু কারেন্ট ইন্ডেক্স যদি আমরা দেখে নিই তাহলে আমরা দেখব যে কারাপশন পারসেপশন ইন্ডেক্স, আমি এগুলো আলোচনা করেছি আগে কিছুদিন আগে, আর আমি আজ ওর জন্য আলোচনা করছি না, অনেকখানি টাইম চলে যাবে। জাস্ট 2-3টে ক্লাস আগে আমরা এটা আলোচনা করেছি, পিডিএফ এ তোমাদের দেওয়া থাকবে, একটু দেখে নিও, একটু ঝালিয়ে নিও, কারণ এইগুলো প্রচন্ড বেশি এইগুলো পরীক্ষায় দেয়, তোমাদের সামনে মেন এক্সাম আছে, ইট উইল বি হেল্পফুল ফর ইউ। আমি যেহেতু জাস্ট এই উইকেই একবার এটা আলোচনা করেছি, আজকে আমি আর আলোচনা করছি না, নেক্সট ক্লাসে গিয়ে আবার আলোচনা করে দেবো, ঠিক আছে। Who has become the second Indian female bowler to take 10 wickets in a test? টেস্ট ভারতের দ্বিতীয়তম মহিলা বোলার কে হলেন যিনি কিনা একটি টেস্ট ম্যাচে 10খানা উইকেট নিয়েছেন? তিনি হলেন স্নেহে রানা। রিসেন্টলি ইনি এই অ্যাচিভমেন্টটা এনার হয়েছে যে সাউথ আফ্রিকার এগেনস্টে যে টেস্ট ম্যাচ হচ্ছে মহিলাদের, সেখানে উনি একটি সিঙ্গেল টেস্ট ম্যাচে টেস্ট ইনিংসে টোটাল 10টা উইকেট নিয়েছেন। ইনি একজন ভারতীয় ক্রিকেটার, কারেন্টলি উনি রেলওয়ের যে টিম সেখানে খেলেন, এছাড়া উনি ইন্ডিয়ান যে ন্যাশনাল টিম সেখানেও রাইট আর্ম অফ ব্রেক বলার হিসেবে, এছাড়া উনি রাইট হ্যান্ডেড ব্যাটার। ইনি হলেন সেকেন্ড ইন্ডিয়ান ফিমেল বোলার যিনি একটা টেস্ট ম্যাচে 10টা উইকেট নিয়েছেন। যখনই আমরা সেকেন্ড বলছি তার মানে ফার্স্ট একজন আছে, তিনি কে? অবশ্যই ঝুলন গোস্বামী ইজ দ্য অনলি আদার বোলার টু হ্যাভ পিকড আপ 10 ইন আ ম্যাচ ফর ইন্ডিয়া এগেইনস্ট ইংল্যান্ড, যেটা কিনা উনি 2006-তে 10টা উইকেট নিয়েছিলেন, ঠিক আছে। Who will become the new chairman of SBI? Another very important প্রশ্ন। SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান কে হতে চলেছেন? CS শেট্টি, বা আমি যদি ফুল ফর্মটা বলি তাহলে শ্রীনিবাসুলু শেট্টি, ঠিক আছে, সরি চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। ফিনান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন ব্যুরোর তরফ থেকে রিসেন্টলি CS শেট্টিকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ নেক্সট চেয়ারম্যান অফ SBI। উনি দীনেশ কুমার খাড়া, যিনি বর্তমানে SBI চেয়ারম্যান আছেন এবং যিনি কিনা আগস্ট 2024-এ রিটায়ার করবেন, তাকে উনি রিপ্লেস করবেন। দীনেশ কুমার খাড়ার টেনিওর শেষ হলে CS শেট্টি কিন্তু SBI এর চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হবেন। বর্তমানে উনি SBI এর মোস্ট সিনিয়র ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে পদাধিকৃষ্ট আছেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্রথমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। 1 জুলাই 1955 সালে SBI হিসেবে এর গঠন। হেডকোয়ার্টার স্টেট ব্যাংক ভবন মুম্বাইতে এবং বর্তমানে কিন্তু চেয়ারপারসন আছেন দীনেশ কুমার খাড়া।
Who has become the first woman chief secretary of Maharashtra? মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি কে হলেন? সুজাতা সনিক। প্রথমবার, এখন অবধি আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু কোনো মহিলা চিফ সেক্রেটারি হয়নি। তো মহারাষ্ট্রের ক্ষেত্রে এতদিন অবধি সেটাই ছিল। রিসেন্টলি মহারাষ্ট্রের প্রথম চিফ সেক্রেটারি হচ্ছেন একজন মহিলা, সুজাতা সনিক। ইনি মানে এটা হিস্ট্রি ক্রিয়েট করলেন। 1987 ব্যাচের আইএএস অফিসার, মহারাষ্ট্র ক্যাডারের উনি। এর আগে উনি কিন্তু অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অফ স্কিল ডেভেলপমেন্ট, মানে এর আগে কিন্তু মহারাষ্ট্র গভর্নমেন্টের বিভিন্ন ইম্পর্টেন্ট পজিশন কিন্তু উনি পালন করেছেন এবং বর্তমানে মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি হলেন। চিফ সেক্রেটারি মনে রাখবে একজন একটি রাজ্য লেভেলে সব থেকে হাইয়েস্ট যে বিউরোক্রেটিক পদ হয় সেটি হচ্ছে চিফ সেক্রেটারি। এক্ষেত্রে অবশ্যই এবার তোমাদের কাছে একটা কমেন্ট প্রশ্ন করছি, উত্তরটা আমার অবশ্যই চাই। সেটা হচ্ছে এই মুহূর্তে, এই সময় কারেন্টলি হু ইজ দ্য চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল? কমেন্ট করে জানিও উত্তরটা। Which species of elephants classified as endangered on the IUCN Red List? IUCN বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ সায়েন্স নেচার এর রেড লিস্টে রিসেন্টলি কোন হাতির কোন প্রজাতিকে এন্ডেঞ্জার্ড হিসেবে ক্লাসিফাই করা হলো? সেটা হচ্ছে বর্নিয়ান এলিফ্যান্ট। বর্নিয়ান এলিফ্যান্ট সাধারণ যে হাতির যা দৈর্ঘ্য হয় তার তুলনায় কিন্তু ছোট দৈর্ঘ্য বর্নিয়ান এলিফ্যান্টের। সাধারণত হাতির দৈর্ঘ্য মনে করা হয় 3 মিটার, কিন্তু বর্নিয়ান এলিফ্যান্টের ক্ষেত্রে এটা হচ্ছে 2 মিটার। এই কারণেই কিন্তু বর্নিয়ান এলিফ্যান্ট একটু নর্মাল হাতির থেকে একটু ডিফারেন্ট। স্মলেস্ট দেখো, স্মলেস্ট এশিয়ান এলিফ্যান্ট স্পিসিস, যেটাকে রিসেন্টলি এন্ডেঞ্জার্ড হিসেবে লিস্টেড করা হলো এবং এটার কারণ হচ্ছে ডিউ টু থ্রেটস ফ্রম হিউম্যান অ্যাক্টিভিটিস। এই যে রিসেন্ট যে অ্যাসেসমেন্ট হয়েছে সেখানে দেখা গেছে যে বর্তমানে দাঁড়িয়ে আর মাত্র 1000টা বর্নিয়ান এলিফ্যান্ট কিন্তু এখন মানে মানে আছে, বেঁচে আছে। তার ধীরে ধীরে কিন্তু এর সংখ্যা কমছে। এই কারণেই কিন্তু এন্ডেঞ্জার্ড ক্যাটাগরিতে রাখা, যাতে এদেরকে কনজারভেশনের ক্ষেত্রে বা প্রিজার্ভেশনের ক্ষেত্রে আরো বেশি স্টেপ নেওয়া হয়। এবার তোমাদের জন্য প্রশ্ন, হু রিসেন্টলি ওন দ্য ম্যান অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড ইন টি20 ওয়ার্ল্ড কাপ 2024? এবং আরেকটা, এইটা তো অবশ্যই একটা প্রশ্ন করেছি, উত্তর দেবে। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা করলাম লিখেই দিচ্ছি, হু ইজ দ্য কারেন্ট চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল? ঠিক আছে, এই দুটো প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে তোমরা জানিও। আমরা দেখা হচ্ছে আগামীকাল ক্লাসে সকাল 9টাতে, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। থ্যাংক ইউ টু এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। বাই, ভালো থেকো। থ্যাংক ইউ।